ঈশ্বর আমাদের প্রত্যেকের ভেতর দিয়েই অনুভব করেন, দুঃখ ভোগ করেন। তার গুণসমূহ, জ্ঞান, সৌন্দর্য এবং ভালোবাসা আমাদের প্রত্যেকের ভেতর দিয়েই প্রকাশিত হয়। গুড মর্নিং প্রিয় স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের প্রশ্নবিচিত্রা আলোচনা করব, যেটা আমাদের মডেল কোশ্চেন 7 নিয়ে আলোচনা করছি। তোমাদের হয়তো একটু সমস্যা হতে পারে, আর প্রশ্ন বিচিত্রা করাচ্ছি না। আমরা প্রশ্ন বিচিত্রাগুলো এখানেই আজকে শেষ করছি। আমরা নেক্সট ডে থেকে প্রথম পরীক্ষার জন্য প্রস্তুতি নেব। আমরা প্রথমত থিওরি ক্লাসগুলো করেছি, তারপরে প্রশ্ন বিচিত্রার আজকে হলে আমাদের 7টা প্র্যাকটিস সেট আলোচনা হবে। তো নেক্সট পরের দিন থেকে আমরা পরীক্ষার জন্য কিছু সাজেশনমূলক কোশ্চেন এবং যেগুলো একটু কঠিন কোশ্চেন রয়েছে বা যেগুলো প্র্যাকটিসের দরকার রয়েছে, বুঝতে সমস্যা হচ্ছে, সেগুলো নিয়ে আর একটি ক্লাস তোমাদের জন্য আনব। মোটামুটি আজকে এই ক্লাসটি করে আজকে আমাদের ক্লাসটি মানে প্রশ্নবিচিত্রা ক্লাসগুলো শেষ হবে। আমরা নেক্সট ডে থেকে একটু সাজেশনমূলক কোশ্চেন নিয়ে আলোচনা করব, ওখানেও প্র্যাকটিস হবে। তাহলে আজকে আমরা ক্লাসের দিকে যাই। আর যারা নতুন তাদের জন্য রুটিনটা একবার আলোচনা করে নিই। ক্লাস 9-এর জন্য মঙ্গল, বৃহস্পতি, শনি সকাল 7টাতে এবং ক্লাস 10-এর সোম, বুধ, শুক্র ঠিক সকাল 7টাতে ভৌতবিজ্ঞান বিষয়ের ওপর একটি করে ক্লাস পেয়ে যাবে। আর ওই ক্লাসে যে পিডিএফগুলো নিয়ে আলোচনা হয়, ওই পিডিএফটি ভিডিও ডেসক্রিপশান বক্সে একটি টেলিগ্রাম লিঙ্ক পেয়ে যাবে। ওতে যুক্ত হয়ে গিয়েও প্রতিনিয়ত পিডিএফগুলো ওখানে আপলোড করা হয়ে থাকে, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো। আজকে আমাদের প্রথম কোশ্চেন রয়েছে, 1 অ্যামস্ট্রং সমান এক্স মিটার। এক্স এর মান কত? 10⁻⁻10 মিটার। ওকে, নেক্সট বলছে পরের কোশ্চেন, একটি এককবিহীন ভৌত রাশির নাম কি? আপেক্ষিক গুরুত্ব। এটি আমরা অনেকবার আলোচনা করেছি। ক্ষমতার মাত্রিয় সংকেতটি কি? ml² T⁻³ 4 নম্বর কোশ্চেন বলছে, 2 কেজি ভরের কোনো বস্তুর ওপর ক্রিয়া করে 1 মিটার সেকেন্ড (10⁻²) ত্বরণ উৎপন্ন করতে পারে যে বল, তার মান কত? আমরা একটা সূত্র জানি, যেটা নিউটনের দ্বিতীয় সূত্র, F = ma। এম এর মান দেওয়া রয়েছে 2 কেজি। 2 কেজি মান পুট করেছি। এ মানে ত্বরণের মান বলছে 1 মিটার সেকেন্ড (10⁻²). আমরা ওই মানটিও পুট করেছি। তাহলে আমরা জানি যে মানগুলো পুট করার পর দ্বিতীয়ত কাজ, যে এককগুলোকে ক্যালকুলেশন করা। এখানে কেজি ইন্টু মিটার ইন্টু সেকেন্ড (10⁻²) রয়েছে। আমরা নিউটন সমান 1 নিউটন সমান জানি কেজি মিটার সেকেন্ড (10⁻²). তাই আমরা পুরো এককগুলোর পরিবর্তে নিউটন কথাটি লিখেছি, আর 2-এর সাথে 1 গুণ করলে 1 অ্যান্সার হবে। 2 অ্যান্সার আসবে। তাই আমাদের অ্যান্সারে হলো 2 নিউটন। পরের কোশ্চেন, 1 নিউটন সমান কত ডাইন? 10⁵ ডাইন। আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার সাহায্যে আবিষ্কার হয়েছিল প্রোটন। পৃথিবীর বয়স নির্ণয় করতে কোন মৌলটি ব্যবহার হয়ে থাকে? কার্বন, যার ভর সংখ্যা 14, পারমাণবিক ক্রমাঙ্ক 6। তারপরে বলছে পি, যার ভর সংখ্যা 31,
পারমাণবিক ক্রমাঙ্ক 15, মৌলটির ইলেকট্রন বিন্যাস করো। আমরা কক্ষপথগুলো জানি যে কে, এল, এম, এন। কে কক্ষে 2টি, এল কক্ষে 8টি, তাহলে 8 2 10 হয়ে গেল। আর 5টি, তাহলে এম কক্ষে চলে আসবে 5, মানে 5। তাহলে ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 8 5। এটি আমাদের অ্যান্সার। গ্রুপ বিতে প্রথম কোশ্চেন বলছে ওজন, বস্তুর ওজন পরিমাপ করা হয় ড্যাশ এর সাহায্যে, স্প্রিং তুলা যন্ত্র। পরমাণু কেন্দ্রকের ব্যাস কোন এককে মাপা হয়? ফার্মি একক, খুব ছোট একক এটি। একটি ইলেকট্রনের এসআই এককে আধান কত? দেওয়া রয়েছে -1.6 × 10⁻⁻19 কুলম এটি। ওকে, এটি হচ্ছে 19 কুলম, -19 কুলম। অথবা দিয়ে বলছে নিষ্ক্রিয় মৌলগুলির শেষ কক্ষপথে সাধারণত কতকগুলি ইলেকট্রন থাকে? যেসব মৌলের শেষ কক্ষে সম্পূর্ণ ইলেকট্রন ভর্তি থাকে সেই সব মৌলগুলোকে আমরা নিষ্ক্রিয় মৌলের গ্রুপে রাখি। আর তাদের সম্পূর্ণ কক্ষপথ সম্পূর্ণ হতে ইলেকট্রনের প্রয়োজন 8টি। কেবলমাত্র হিলিয়াম যে রয়েছে তার কক্ষপথ 2টি ইলেকট্রন রয়েছে, আর সবগুলোতে 8টি করে রয়েছে। নেক্সট, অ্যালুমিনিয়াম Al3+, মানে অ্যালুমিনিয়ামের মধ্যে যতগুলো ইলেকট্রন ছিল তার থেকে 3টি ইলেকট্রন ছেড়ে দিয়েছে। অথবা S2-, অর্থ কি? এসের মধ্যে মানে সালফারের মধ্যে যতগুলো ইলেকট্রন ছিল তারপরে আরও 2টি ইলেকট্রন নিয়েছে। তো এই আয়নের ইলেকট্রন বিন্যাস কত? ইলেকট্রন বিন্যাস কি হবে? Al হচ্ছে 3+, মানে 3টি দিয়েছে এই কারণে প্লাস। যখন নিবে অন্য কারো কাছ থেকে ধার করে নিবে তখন হচ্ছে মাইনাস হবে। তাহলে Al আমরা জানি অ্যালুমিনিয়ামের হচ্ছে 13, তারপরে 3টে ছেড়ে দিয়েছে তাই আমরা 3 বিয়োগ করেছি, হয়েছে 10। আর 10-এর ইলেকট্রন বিন্যাস 2 8। তারপর সালফার S আমরা জানি 16 নম্বর, আরও 2টি ইলেকট্রন নিয়েছে, তাহলে 16-র সঙ্গে আমরা 2 যোগ করে পেয়েছি 18, আর এর ইলেকট্রন বিন্যাস 2 8 8। পরের কোশ্চেন, নিউটনের কোন গতিসূত্র থেকে বলের পরিমাপ করা হয়? নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে, যেটা আমরা একটু আগে প্রথমে একটা অঙ্ক করে এলাম। নেক্সট, বেগ সময় লেখচিত্রের নতি ড্যাশ রাশিকে নির্দেশ করে? ত্বরণ রাশিকে। একটি স্পর্শহীন বলের উদাহরণ কি? মহাকর্ষ বল। পরমাণুর সবচেয়ে ভারী কণাটি হলো প্রোটন, এটি হচ্ছে মিথ্যা, সঠিক হবে নিউটন। পরমাণুর সবচেয়ে ভারী কণাটি হচ্ছে নিউটন। নেক্সট আমরা যাচ্ছি পরের কোশ্চেন, বলছে সাধারণ তুলাযন্ত্রের শুভেদ্যিতার 2টি শর্ত লেখো। আমি এখানে তোমাদের 3টি দিয়েছি। তুলাদণ্ডের ভরকেন্দ্র বা ভারকেন্দ্রকে অলম্বের যতদূর সম্ভব কাছাকাছি থাকতে হবে। তাহলে তুলাযন্ত্রের যে ভার কেন্দ্র সেটা হচ্ছে আলম্বের কাছে রাখা উচিত। এবং তুলাযন্ত্রের যে দুপাশে দুটো তুলা পাত্র থাকবে তাদেরকে হালকা হতে হবে, এবং তুলাদণ্ডকে লম্বা হালকা হওয়া প্রয়োজন। নেক্সট, লিটারের সংজ্ঞায় 4 লিটার উষ্ণতা উল্লেখ করার কারণ কি? কারণ কেন 4 লিটার? 4 ডিগ্রি সেলসিয়াসে জলের ঘনত্ব সবচেয়ে বেশি ও আয়তন সবচেয়ে কম। জলের উষ্ণতা 4 ডিগ্রি সেলসিয়াসের বেশি বা কম হলে জলের ঘনত্ব কমে ও আয়তন বেড়ে যায়।
ফলে 1 কিলোগ্রাম জলের আয়তন 1 লিটার অপেক্ষা বেশি হয়। বলছে যে তাহলে 1 কিলোগ্রাম জলের আয়তন 1 লিটার অপেক্ষা বেশি হয়, তাই জলের নির্দিষ্ট আয়তন বোঝাতে লিটারের সংজ্ঞায় 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার কথা উল্লেখ করা হয়েছে। বলছে যে রোধ, চাপ ও দীপনপ্লাবন কম্পাঙ্ক এদের একক লেখো। রোধের একক হচ্ছে ওহম, চাপের এসআই একক নিউটন মিটার স্কয়ার, আর সিজিএস হচ্ছে ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। দীপনপ্লাবন হচ্ছে ক্যান্ডেলা, কম্পাঙ্ক হচ্ছে হার্জ। কেবলমাত্র চাপ ছাড়া রোধ, দীপনপ্লাবন কম্পাঙ্ক এদের কিন্তু একটাই একক, ওই এসআই সিজিএস এত সব করা দরকার নেই, এগুলোই করো। আর হচ্ছে যদি চাপের একটি যদি করতে হয় তাহলে নিউটন মিটার স্কয়ারটি করো, আর হচ্ছে সিজিএস এর এককটি ছেড়ে দিতে পারো। ওকে, নেক্সট, বলের সংযোজন সামান্তরিকের সূত্র কি? বলের সংযোজন সামান্তরিকের সূত্রতে বলেছে এক বিন্দুতে ক্রিয়াশীল দুটি একতলীয় বলকে যদি একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বা পাশাপাশি বাহু দ্বারা দিক ও মানের প্রকাশ করা যায়, তবে ওই বিন্দু দিয়ে অঙ্কিত ওই সামান্তরিকের কর্ণ বল দুটি লব্ধিকে দিক ও মানে প্রকাশ করবে। ওকে, নেক্সট আমরা যাচ্ছি বলের ঘাত কাকে বলে? কোনো বস্তু বা বস্তু কণার ওপর ক্রিয়াশীল স্থির মানের বল এবং ওই বলের ক্রিয়াশীল সময়ের গুণফলকে বলা হয় বস্তুর ঘাত। এর মাত্রীয় সংকেত কি হবে? মাত্রীয় সংকেত এম এল টি ইনভার্স। ওকে, নেক্সট, একটি গাড়ি স্থির অবস্থা থেকে 5 মিটার/সেকেন্ড টু দি পাওয়ার -2 সমত্বরণে চলতে শুরু করে। 10 সেকেন্ডে গাড়িটির কত দূরত্ব যাবে? প্রথমত আমাদের অঙ্ক করার পদ্ধতিগুলো হচ্ছে যেমনটি অঙ্কের মধ্যে বলছে তেমন আমরা মানগুলোকে সাজিয়ে নেব। বলছে একটি গাড়ি স্থির অবস্থা, তাহলে স্থির অবস্থা মানে তার ইউর মান 0 বলছে, মানে প্রাথমিক অবস্থা। বলছে 5 মিটার/সেকেন্ড স্কয়ার সমত্বরণে চলছে, বলে দিয়েছে সমত্বরণ, তাহলে এ সমান 5 মিটার/সেকেন্ড টু দি পাওয়ার -2। 10 সেকেন্ডে গাড়িটি কত দূরত্ব যাবে? 10 সেকেন্ড মানে টি সমান 10 সেকেন্ড। গাড়িটি কত দূরত্ব যাবে? তাহলে দূরত্ব মানে সরণ, এস জিজ্ঞাসা করছে, এস সমান জিজ্ঞাসা চিহ্ন, তাহলে আমাদের ইউ এর এস বা টি এদের দিয়ে আমরা একটা সমীকরণ জেনেছিলাম, যেটি এস সমান ইউ প্লাস হাফ এ টি স্কয়ার। ইউ এখানে টি হবে, এখানটি ওকে, ইউটি সমান ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। তাহলে ইউ যেহেতু 0, তাহলে 0-র সঙ্গে টিকে গুণ করলে এটিও 0 হয়ে যাবে। ইউ যেহেতু 0 ইন্টু টি, তাহলে এই পুরোটা 0 হয়ে যাবে, তাহলে আমরা এখানে 0 লিখলাম, প্লাস হাফ ইন্টু এ এর মান হচ্ছে 5 মিটার/সেকেন্ড টু দি পাওয়ার -2। ওকে, তারপরে টি এর মান বলছে 10 সেকেন্ড, টি স্কয়ার রয়েছে, তাহলে 10 সেকেন্ড ইন্টু 10 সেকেন্ড করে দিই। এরপরে মানগুলো পুষে গেল। এরপরে হচ্ছে ক্যালকুলেশান। প্রথমত এককগুলোকে ক্যালকুলেশান করে নেওয়া। সেকেন্ড, সেকেন্ড, 2 সেকেন্ড, এদিকে 2 সেকেন্ডের মাইনাস রয়েছে, তাহলে পুরোটা কেটে গেল।
তারপরে হচ্ছে আর একক কোনো কাটবে না, 2 দিলে 2 5 10, তাহলে উপরে থাকছে কেবলমাত্র 5 ইন্টু 5 ইন্টু 10, তাহলে 5 5 25, 25 ইন্টু 10 250, তাহলে 250, আর একক থাকছে, এককের মধ্যে থেকে যাচ্ছে কেবলমাত্র এম, 250 মিটার। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, কার্বন ভর সংখ্যা 13, পারমাণবিক ক্রমাঙ্ক 6, নাইট্রোজেন 14 7, কার্বন আবারও 14 6, এর মধ্যে কোনটি আইসোবার? আইসোবার মানে কোনটি উপরে মানে ভর সংখ্যা সমান, আইসোবার। আইসোবার হচ্ছে নাইট্রোজেন উপরে 14 নিচে 7, আর কার্বন উপরে 14 নিচে 6, এটি হচ্ছে আইসোবার হয়ে গেল। আইসোটোন, আইসোটোন মানে কি, যে কার্বন 13 এবং 6 এদের দুজনের মধ্যে নিউটন, এই তিনজনের মধ্যে কাদের নিউটন সংখ্যা সমান? তাহলে নিউটন সংখ্যা কীভাবে বের করব? তার ভর সংখ্যা থেকে ক্রমাঙ্ক বিয়োগ করলে আমরা নিউটন সংখ্যা পেয়ে যাব। 13 থেকে তাহলে 6 বিয়োগ করলে 7 পাচ্ছি। নেক্সট বলছে যে নাইট্রোজেন ভর সংখ্যা 14, ক্রমাঙ্ক 7, তাহলে 14 মাইনাস 7, 7 আসবে। তারপরে কার্বন 14 6, 14 মাইনাস 6 সমান আসছে আমাদের কত? 14 থেকে 6 মাইনাস করলে আসছে 8। তাহলে আমাদের এই দুটো হচ্ছে আইসোটোন, আইসোটোন, কারণ এই দুটো সমান রয়েছে। নেক্সট, আয়নীভবন শক্তি বলতে কি বোঝো? যে গ্যাসীয় অবস্থায় থাকা কোনো মৌলের কোনো প্রথম এবং বিচ্ছিন্ন পরমাণু যখন সর্বনিম্ন শক্তি স্তরে থাকে, তখন পরমাণুটির সবচেয়ে বাইরের কক্ষে সবচেয়ে আলগাভাবে আবদ্ধ ইলেকট্রনটিকে নিউক্লিয়াসের আকর্ষণী ক্ষেত্র থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করতে যে চার্জের প্রয়োজন হয় তাকেই আমরা আয়নীভবন শক্তি বলে থাকব। আর এর এসআই এককের কথা বলছে, এসআই একক হচ্ছে কিলোজুল। নেক্সট, পরমাণুর বা রাদারফোর্ডের পরমাণু মডেলের দুটি ত্রুটি, এখানে দুটি ত্রুটি দেওয়া রয়েছে। প্রথম ত্রুটি, যে ইলেকট্রন ঘুরতে ঘুরতে তার শক্তি ক্রমশ কমতে কমতে সে নিউক্লিয়াসে আছড়ে পড়বে। নেক্সট, দ্বিতীয় ত্রুটিটি বলছে যখন ইলেকট্রনটি ঘুরবে সেখান থেকে এক প্রকার রশ্মি নির্গত হবে, যে রশ্মিটি নির্বিচ্ছিন্ন হবে, কিন্তু এখানে রেখা বর্ণালী সৃষ্টি হয়। এই হচ্ছে দুটি ত্রুটি। নেক্সট, আইসোবার, যেসব মৌলের ভর সংখ্যা সমান তাদের আমরা আইসোবার বলে থাকব। উপরে ভর সংখ্যা থাকে, দেখো ভর সংখ্যা সমান, তাহলে এগুলো বলবো কি আইসোবার একে অপরের। বিভিন্ন সময়ে একটি গতিশীল বস্তুর গতিবেগ নিচের সারণীতে দেখানো হলো। সময় দেওয়া আছে, বেগ দেওয়া আছে। বস্তুটির গতিবেগ সময় লেখচিত্র অঙ্কন করো। তাহলে আমরা এখানে দুটি অক্ষ ধরে নিই। নিচের অক্ষে আমরা সেকেন্ড এবং উপরের অক্ষে গতিবেগ মানে ভি বা মিটার পার সেকেন্ড। ওকে, এখানে বলেছে জিরো অক্ষ আমাদের এখানে হয়ে থাকে। তারপরে সময় বলেছে 2 4 8, তারপরে হচ্ছে বলেছে 10। ওকে, গতিবেগ এর মানগুলো বলছে 20, আমরা এখান থেকে এটা 20 ধরে নিলাম। তারপরে বলেছে 22,
22, তারপর 24, 28 এবং 30। তাহলে আমরা যদি এখানে সরল রেখা বা লেখচিত্রটি অঙ্কন করি, 20-র সাথে 0 বলেছে, তাহলে 20 থাকলো। তারপরে বলেছে 2-এর সাথে 22, তাহলে এই হচ্ছে আমাদের 22। এর সাথে যদি আমরা 2কে অঙ্কন করি তাহলে এভাবে আসছে। তারপরে 4-এর সাথে 4, আমাদের লেখচিত্রটি তৃতীয় নম্বর পয়েন্টে ঠিক এইরকম জায়গাতে হচ্ছে। 8-এর সাথে বলেছে 28, তাহলে এই হচ্ছে আমাদের 8, এভাবে এসে এই যে 28, তাহলে এইটি হচ্ছে ঠিক এরকম জায়গাতে। ওকে, নেক্সট বলছে 10-এর সাথে 30, তাহলে 10 এখানে, আচ্ছা 30 হচ্ছে আমাদের এইখানে রয়েছে, তাহলে ওটা হচ্ছে ঠিক এরকম জায়গাতে আসছে। তাহলে আমরা যদি এটাকে একটা সরল রৈখিক অঙ্কন করি, রেখাটি ঠিক এইভাবে মিডিল বরাবর যাবে। তাহলে এই হয়ে গেল আমাদের যে বস্তুটির গতিবেগ সময় লেখচিত্রটি অঙ্কন করার কথা বলছে, হয়ে গেল। নেক্সট বলছে বস্তুটির ত্বরণ নির্ণয় করো। বস্তুটি ত্বরণ নির্ণয় করার জন্য ওই যে লেখচিত্রটি অঙ্কন হয়েছে, এটি হচ্ছে ত্বরণ। তাহলে এটাকে আমরা নাম দেই এ বি। তাহলে এ বি রেখার নতি, রেখার নতি। তাহলে এই নতিটিকে বের করানোর জন্য আমরা এখানে ঠিক একটি আমরা লেখচিত্রের মতো পেয়ে যাচ্ছি। এই লেখটি হচ্ছে আমাদের মানগুলো বসানো হেরফের হয়েছে, কিন্তু আমাদের রেখাটি ঠিক এইভাবেই যাবে। তাহলে যদি আমরা এই মানগুলো বা লেখচিত্রটিকে আরেকবার পুনরায় রাফ করে করি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, অনেক একটু এলোমেলো হয়ে গিয়েছে। আচ্ছা, নতুন করে করতে চাইলে আমাদের ঠিক লেখটি এইভাবে যাবে। এটা নাম দিলাম এ, এটা নাম দিলাম বি। তাহলে আমাদের এইভাবে একটি ত্রিভুজ অঙ্কন হয়ে যাচ্ছে। এই ত্রিভুজের নতিটি হচ্ছে আমাদের ত্বরণ। এই নতিটার নাম দিলাম এ বি, এবং এইখান থেকে ঠিক এটার নাম দিলাম আমরা সি। তাহলে এই এ বি বাই এ সি, আর এ বি কত, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত মানটা এসেছে আমাদের, এই মানটি ছিল যে 20, আর এখানে আমাদের ম্যাক্সিমাম মান এসেছিল কত, 30। তাহলে 30 মিটার পার সেকেন্ড মাইনাস 20 মিটার পার সেকেন্ড করলে আমরা এ বি নতির মানটা পাবো। আর এ সি করার জন্য এই হচ্ছে আমাদের এ, আর হচ্ছে সি। এর সর্বনিম্ন মান ছিল 0, আর সি এর সর্বোচ্চ মান ছিল 10। তাহলে এটা আমরা করব 10 সেকেন্ড মাইনাস 0 সেকেন্ড। তাহলে 30 মিটার পার সেকেন্ড থেকে 20 মিটার পার সেকেন্ড বিয়োগ করলে পাবো 10 মিটার পার সেকেন্ড। আর 10 সেকেন্ড থেকে 0 সেকেন্ড বিয়োগ করলে আমরা এখানেও পেয়ে যাব কত, 10 সেকেন্ড। হয়ে গেল। এরপর আমাদের এককগুলোকে ক্যালকুলেশন, এই যে এসটা রয়েছে বাই এস মানে নিচে এসটা রয়েছে, তাহলে এস এর স্কয়ার আসবে। এককটি হয়ে গেল মিটার পার, এককটি চলে আসবে মিটার পার সেকেন্ড স্কয়ার, আর 10 10 কেটে হয়ে গেল 1। ওকে, তাহলে আমাদের অ্যান্সারটি হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। নেক্সট আমরা পরের কোশ্চেন যাচ্ছি, যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর একটা সমীকরণ রয়েছে যেটা হচ্ছে এস সমান
ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই দুটো সমীকরণ খুব কিন্তু ইম্পর্ট্যান্ট সমীকরণ, তোমরা দেখে রাখো, পরীক্ষার মধ্যে যে কোনো একটি আসার চান্স রয়েছে। তাহলে আমরা এই সূত্রটি প্রমাণ করি। আমরা এককগুলোর নাম মোটামুটি আমাদের জানা, এগুলো বারবার বলতে বলতে তোমাদেরও জানা হয়ে গিয়েছে। আমরা প্রথম একটা গতির সমীকরণ জেনেছিলাম যে ভি সমান ইউ প্লাস এটি। এখানে সবগুলোকে সমীকরণটাকে বর্গ করতে আমাদের এটা এলো। এই যে সমীকরণটি এটি এসেছে, একে আমরা এ প্লাস বির হোল স্কোয়ার সূত্রে আমরা ভেঙেছি, যেটি এসেছে যে ইউ স্কোয়ার প্লাস টু ইউটি প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার। ওকে, নেক্সট আমরা এই যে এটি, এই এটির মানটাকে, আচ্ছা এখানে এটি বলছি, এখানে হচ্ছে টু এটি না, এটা হচ্ছে টু এ, মানে টু এ কে কমন নিয়ে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এসেছে। যেহেতু এখানে কোনো টু নেই, তাই আমরা এখানে 2 দিয়ে ভাগ করেছি। তাহলে আমাদের এখানে যে সমীকরণটি আসবে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ ইন্টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আর আমরা জানি দ্বিতীয় সমীকরণ রয়েছে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারের পরিবর্তে আমরা কেবলমাত্র এসটাকে পুট করে দিলাম, আর আমাদের সমীকরণ প্রমাণ হয়ে গেল। নেক্সট পরের কোশ্চেন, যে সমবেগ ও সমতরণ অসমতরণ লেখচিত্র অঙ্কন করো, যেটি হচ্ছে গতিবেগ বনাম সময়ে। তাহলে গতিবেগ মানে বেগ, আর সময়ের অনুপাতে আমরা সমবেগকে অঙ্কন করেছি প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে সমতরণ রয়েছে, সমতরণ দুভাবে হতে পারে। একটা হচ্ছে ইউ সমান 0 হলে এইভাবে লেখচিত্র হবে, আর ইউ নট ইকুয়াল 0 হলে এইভাবে লেখচিত্রটি হবে। নেক্সট বলেছে অসমতরণ। অসমতরণ এবং সমমন্দন দুটো কিন্তু এক ব্যাপার, আর তার লেখচিত্রটি হয়ে যাবে ঠিক এই যে একবারে শেষের লেখচিত্রটি। নেক্সট আমরা এখানে যেমনটি বলেছে তেমনই করা হয়েছে, কেবলমাত্র এই অসমতরণকে আমরা সমমন্দন বলতে পারি। তাহলে এই লেখচিত্রগুলো করে নেবে। নেক্সট, যে সাধারণ তুলাযন্ত্র ও মাপন চোঙের সাহায্যে একটি অনিয়মিত আকারের কঠিন বস্তুর ঘনত্ব কীভাবে নির্ণয় করব। এই যে এটাও বারবার প্রশ্নবিচিত্রাতে আমরা যে কটা মডেল করে এসেছি প্রায় প্রত্যেকটাতেই আছে, একটা দুটো মিস গিয়েছে, না হলে প্রায় অনেকগুলোতেই আছে। বারবার তোমাদেরকেও বলে আসছি, আজকেও এখনও বলে দিচ্ছি, যে আমরা চোঙের মধ্যে একটা নির্দিষ্ট আয়তনের জল মেপে নিয়েছি। ওর মধ্যে একটা বস্তুকে নিমজ্জিত করলে জলটি কিছুটা উপরে উঠে আসবে। ঠিক কীরকম আমরা ছোটোবেলায় যেমন একটা তৃষ্ণার্ত কাকের গল্প শুনেছিলাম, ঠিক সেরকমই বস্তুটাকে ফেলার সাথে সাথে জলটি কিছুটা বেড়ে উঠল। তাহলে যতটা বেড়ে উঠেছে সেটি হচ্ছে বস্তুটির ঘনত্ব। নেক্সট পরের কোশ্চেন, একটি রৈখিক স্কেলের সাহায্যে একটি বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করা হলো, যেটি মান এসেছে 50 সেন্টিমিটার। দৈর্ঘ্য পরিমাপের সম্ভাব্য ত্রুটি কত, বা ত্রুটি কি হতে পারে। আমরা যে মানটি বেরিয়েছে তাকে আমরা ধরে নিলাম এক্স, মানে বস্তুটি, বা বলেছে বস্তুটির দৈর্ঘ্য পরিমাপ করতে মান এসেছে 50 সেন্টিমিটার, তাকে আমরা এক্স ধরলাম। ওকে, নেক্সট বলেছে তাহলে ত্রুটিটি কত হবে। আমরা ত্রুটি হিসাবে আমরা যে স্কেলে পরিমাপ করি 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, সেন্টিমিটার তো একটু বড় ঘর হয়, এগুলো আমাদের সম্ভবত ত্রুটি হয় না। যখন দেখবে ম্যাথ টিচার জ্যামিতি করাচ্ছে, তখন কোনো একটি রেখাকে যখন আমরা স্কেল দিয়ে পরিমাপ করি, তখন আমাদের কিন্তু কারো 5 সেন্টিমিটার এসেছে, কারো 4 সেন্টিমিটার এসেছে, ঠিক এভাবে কিন্তু আসে না। কিভাবে আসে? কারো
মানে আমাদের নিজেদেরই বন্ধুদের কথা ভাবলে কারো 5.1 সেন্টিমিটার এসেছে, কারো 5.2 সেন্টিমিটার এসেছে, বা কারো কি হয়েছে 5 মানে পুরো 5 সেন্টিমিটার এসেছে, 5.0। ঠিক ওই 0.1 এর পার্থক্য হয়ে থাকে। তাহলে আমরা এইকে ডেল এক্স দ্বারা চিহ্নিত করব ওই 0.1কে, তাহলে 0.1 সেন্টিমিটার, বা একে আমরা 1 মিলিমিটারও বলতে পারি। তাহলে আমরা সাধারণত যে ভুলটা করে থাকি ওই 0.1 সেন্টিমিটারের ভুলটা করে থাকি। তাহলে এটা কত পার্সেন্ট ভুল হয়েছে 50 সেন্টিমিটারের তুলনায়? তাহলে আমরা বলবো যে আমরা একটা সূত্র জানি, বা একটু ভাষা দিয়ে লিখে দিই, যে এক্স পরিমাপে বা 50 সেন্টিমিটার, এখানে 50 সেন্টিমিটার পরিমাপে ত্রুটি হবে। ত্রুটি কত হবে? আমরা একটা সূত্র জানি যে ত্রুটি বাই দৈর্ঘ্য ইন্টু 100। তাহলে ত্রুটি হয়েছে কত? 0.1 সেন্টিমিটার। ওকে, আর দৈর্ঘ্য হয়েছে কত? যে 50 সেন্টিমিটার ইন্টু 100। সেন্টিমিটার সেন্টিমিটার কেটে গেল, পয়েন্ট উঠে নিচে 10 আসবে, আর 10 কেটে গেল, এ জিরো কেটে গেল, তাহলে থাকছে 1/5। আর একে আমরা 1কে 5 দিয়ে ভাগ করলে পেয়ে যাব 0.2। এবার আমাদের অ্যান্সারটি এখানে একটু লজিক্যালিভাবে ভাবতে হবে, যে কারো যদি দেখো কারো অ্যান্সার হয়তো 5.1, অ্যান্সারটি সঠিক অ্যান্সার 5.1, সেখানে কারো বেড়ে হয়ে গেছে 5.2, কারো কমে হয়ে গেছে 5.0। মানে এদিকে 1 কমে গিয়েছে আর এদিকে 1 বেড়ে গিয়েছে। তাহলে আমাদের এই 0.2 এই পার্সেন্টেজটি, এখানে পার্সেন্টেজ চিহ্ন দিবে, এই পার্সেন্টেজটি কারো বৃদ্ধি হয়ে যেতে পারে বা কারো হ্রাস হয়ে যেতে পারে। তাহলে আমরা অ্যান্সারটি লিখব ঠিক +-0.2%। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট আমরা যাব যে নিউক্লিয় বলের দুটি বৈশিষ্ট্য লেখো। নিউক্লিয় বল অত্যন্ত শক্তিশালী বল। এই বল অতি স্বল্প পাল্লার মধ্যে কাজ করে, আর এর মধ্যে যে প্রোটন আর নিউট্রন থাকে তাদেরই প্রকৃত শক্তি রয়েছে। আর বলছে এই বল মহাকর্ষীয় আকর্ষণ বল এবং স্থির তড়িৎ আকর্ষণ বল থেকে সম্পূর্ণ আলাদা বল। আর এই বল কিন্তু কুলম্বের সূত্র মেনে চলে না। প্রায় 6টা রয়েছে, তোমাদের যেটা খুশি সেটা করবে। নেক্সট বলছে একটি অক্সিজেন পরমাণুর গঠনচিত্র অঙ্কন করো। আমরা পাশেই করে দিয়েছি যে অক্সিজেন বলেছে ও, যার পারমাণবিক ক্রমাঙ্ক 8 আর হচ্ছে ভর সংখ্যা 16। ওকে, তাহলে আমাদের লেখচিত্রটি মানে চিত্রটি ঠিক এটি এরকমই হয়ে থাকবে। এটি হচ্ছে মাঝে নিউক্লিয়াস। হয়তো বৃত্তগুলোর একটু সমস্যা হতে, হাতে অঙ্কন করেছি, একটু সমস্যা থাকতেই পারে। যাই হোক, নিউক্লিয়াসের মধ্যে থাকে কি প্রোটন, যেটি হচ্ছে প্লাস নামে জানি আমরা, আর হচ্ছে নিউট্রন যেটার কোনো চিহ্ন নেই, সেটি হচ্ছে নিউট্রন। তাহলে এখানে হয়েছে কয়টি রয়েছে? প্রোটন হচ্ছে 8টি রয়েছে, তাই আমরা প্রোটন করেছি 8টি। আর নিউটন কি হয় বের করো? ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে আমরা যেটি পাবো সেটি হচ্ছে নিউটন সংখ্যা, আর সেটি নিউটন সংখ্যা করেছি। আর হচ্ছে ইলেকট্রন সংখ্যা কী হয় বের করব? যতগুলো প্রোটন রয়েছে ততগুলো ইলেকট্রন সংখ্যা, তাহলে 8। আর 8কে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করে থাকি 2, 6, মানে 2 আর 6 হয়ে থাকবে। তাহলে প্রথম কক্ষে এই কারণে আমরা 2টি ইলেকট্রন দিয়েছি। তারপরে দ্বিতীয় নম্বর কক্ষে 1, 2, 3,
4 5 6টি ইলেকট্রন দিয়েছি, আর এটি হচ্ছে আমাদের গঠন চিত্র হয়ে থাকবে অক্সিজেনের। নেক্সট, যে হাইড্রোজেন আইসোটোপগুলির গঠন বর্ণনা করো। হাইড্রোজেনের আইসোটোপ 3টি রয়েছে, যাকে আমরা প্রোটিয়াম বা সাধারণ হাইড্রোজেন বলে থাকি, ডাইটেরিয়াম বা ভারী হাইড্রোজেন, আর একটা হচ্ছে টিটিয়াম। 3টের সংকেত আমরা দিয়ে দিয়েছি, আর 3জনেরই গঠন এখানে তুলে ধরা হয়েছে, প্রত্যেকের নিচে নামও লিখে দেওয়া রয়েছে। এটি হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে থাকবে। তাহলে আজকের আমরা মোটামুটি মডেল কোশ্চেন 7 কমপ্লিট করলাম। আমরা আজকেই এখানে প্রশ্ন বিচিত্রাগুলো শেষ করছি। সামনেই পরীক্ষা, মোটামুটি যে 7টা মডেল কোশ্চেন প্র্যাকটিস হলো এগুলো তোমরা খুব ভালোভাবে পড়ো। আমরা সাধারণত যে থিওরি ক্লাসগুলো ছিল, থিওরি ক্লাসগুলো খুব ভালোভাবে পড়ে এসেছি, তাই আমরা এদিকে প্রশ্ন বিচিত্রা করার একটু টাইমটা একটু কম হয়ে গিয়েছে। তাছাড়া যে 7টি মডেল কোশ্চেন আলোচনা করা হয়েছে খুব যথেষ্ট ভালোভাবে হয়েছে। এরপরে আমরা মানে যে 1 সপ্তাহরও বাকি রয়েছে, 1 সপ্তাহ বা 1.5 সপ্তাহের মতো পরীক্ষাকে বাকি রয়েছে, ওই 1.5 সপ্তাহের মধ্যে আমরা খুব সুন্দরভাবে প্র্যাকটিস করব এবং সাজেশান ওয়াইজ কিছু কোশ্চেন তোমাদের সাথে আলোচনা করব, আর ক্লাসেই আলোচনা হয়ে থাকবে। আর ওই কোশ্চেনগুলো তোমরা এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে যে টেলিগ্রাম লিঙ্কটি পাবে ওতে যুক্ত হয়ে গেও, ওতে সব সময়ের জন্য পিডিএফগুলো তোমরা অ্যাভেলেবল পেয়ে যাবে। তাহলে ঠিক ক্লাসের শেষে যেমন একটা মজার কোশ্চেন থাকে, আজকেও ঠিক তোমাদের জন্য একটা মজার কোশ্চেন আছে। শুধু সবসময় পড়লে হবে না, পড়ার সাথে সাথে একটু মাইন্ডটাকে ফ্রেশ করবার জন্য তোমাদের এই মজার কোশ্চেনগুলোকে তুলে ধরি, যেটা গতকাল ক্লাসে দেওয়া ছিল, যে +10 +7 +4 জিজ্ঞাসা চিহ্ন -4 -7, তাহলে মাঝে কত হবে? দেখো, প্রত্যেকটির মধ্যে 10 থেকে 7-এর মধ্যে 3-এর পার্থক্য রয়েছে, মানে মাইনাস হয়েছে 3। তারপরে 7-এর পরে 4 রয়েছে, এখানেও -3 হয়েছে। তারপরে হচ্ছে 4-এর পরে জিজ্ঞাসা চিহ্ন, তাহলে এখানে কত হবে? এখানে আমাদের +1 হয়ে যাবে, তাহলে 3-এর গ্যাপ হয়ে গেল। এরপরে দেখো, +1-এর পরে -4 রয়েছে, এর মধ্যেও 3-এর গ্যাপ, এটা হচ্ছে -3-এর গ্যাপ। এরপরে -7 রয়েছে, এখানেও ঠিক -3-এর গ্যাপ। তাহলে এদের প্রত্যেকের মধ্যে -3-এর ডিফারেন্স রয়েছে। এটি হচ্ছে গতকাল ক্লাসের দেওয়া একটু মজার কোশ্চেনটা সলিউশন করে দিলাম। এরপরে তোমাদের একটি কোশ্চেন দেওয়া হলো যে কোনো গাছের সারিতে একটি গাছ উভয় দিকের শেষ প্রান্ত থেকে পঞ্চম স্থানে আছে, তবে সারণীটিতে গাছের সংখ্যা কয়টি? তাহলে অবশ্যই তোমরা এটিকে নির্ণয় করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ওকে, আর এর অ্যান্সারটি আমি ঠিক আগের ক্লাস, মানে আগামী যে ক্লাসটা হয়ে থাকবে তাতে আমি অ্যান্সারটি বলে দেব। ওকে, তাহলে আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো করে পড়াশোনা করো, আর পরীক্ষাতে খুব ভালো নম্বর আনো। তোমাদের যাতে খুব ভালো নম্বর আসে তার জন্য আমি তোমাদের জন্য ব্যবস্থা করব। কোথাও ফ্রিতে ভৌতবিজ্ঞানের টিউশন করিয়ে থাকেনি, আমি কেবলমাত্র করিয়ে থাকি। আর তোমাদের কথা ভেবে যাতে তোমাদের মার্কশিটের নম্বরটা আরও বেশি আসে। যথারীতি আমাদের থিওরি ক্লাসগুলো হয়েছে, যথারীতি নয়, প্রায় সবই কমপ্লিট করেছি, এবং এমনকি আমরা টেক্সট বইয়ের আমরা পুরো অনুশীলনীমূলক প্রশ্নগুলো কমপ্লিট করেছি। তারপরে আমরা প্রশ্ন বিচিত্রা শুরু করলাম, হয়তো একটু লেটে শুরু হয়েছে। যাই হোক, মোটামুটি আমরা প্র্যাকটিস করেছি। এরপরে আমরা সাজেশান নিয়ে একটু আলোচনা করব। আর সাজেশান যেগুলো, শুধু প্রশ্ন থাকবে না, তোমাদের সাথে প্রশ্ন উত্তর দুটো একসাথেই দেওয়া হবে, যাতে কেবলমাত্র তোমরা শুধু পড়ার দিকে ফোকাস রাখতে পারো, ওই নোটস রেডি করার ওপর নয়। ওকে, তাহলে ভালো করে পড়াশোনা করো। আজকের ক্লাসটি এখানেই রাখলাম। থ্যাংক ইউ।